মাদার ইন ম্যানভিল প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কতগুলো বোর্ডে এটা এসেছে এবং এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্যাসেজটার আমি যদি প্যাসেজের লাইন বাই লাইন আলোচনা করে দিই এবং গুরুত্বপূর্ণ এবং বোর্ডের এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সব যদি অ্যান্সার সহ ব্যাখ্যা দিয়ে দিই তোমাদের জন্য, তা আশা করি এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। জি, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইউনিট 8 লেসন 3 এ মাদার ইন ম্যানভিল, যেটা জেরির গল্প। প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, আগে যেমনটা বলছিলাম। তো আমরা এখানে ধাপে ধাপে প্যাসেজের লাইন বাই লাইন ব্যাখ্যা দেব, পরে এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট সবই ইনশাল্লাহ এখান থেকে আলোচনা করে দেব। একেবারে 35 মার্কের একটা আলোচনা থাকবে এইখানে। আমরা আর অন্য কথা না বলে এখন শুরু করে দিচ্ছি, সেটা হলো প্যাসেজের আলোচনা শুরু করে বলে রাখা ভালো এখান থেকে দুইটা ধরনের প্যাসেজ আসতে পারে। একটা হলো দেখো এই যে প্রথম থেকে এই পর্যন্ত আসতে পারে, বা এই পর্যন্ত এ হলো একটা প্যাসেজ। আবার অ্যাট ডে লাইট এখান থেকে শুরু করে এই যে ক্যারেক্টার পর্যন্ত, এইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় যেটা। ঠিক আছে, তো আমরা সবগুলো পড়াই এবং কোথা থেকে কোন প্রশ্ন এসেছে সব ইনশাল্লাহ বলবো। দ্য ওয়ারফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। এই এতিমখানাটা ছিল ক্যারোলিনা পর্বতের উপরে। একটা এতিমখানার ঘটনা এখন আলোচনা করব আমরা। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। এই লেখিকা যিনি এই গল্পটা লিখছেন সে বলছে আমি ওইখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, কোয়াইট, শান্ত, আইসোলেশন, জনবিচ্ছিন্ন, এরকম একটা পরিবেশ, শান্ত এবং জনবিচ্ছিন্ন পরিবেশ চেয়েছিলাম। কেন? টু ডু সাম ট্রাবলসাম রাইটিং, কিছু জটিল বিষয় লেখালেখি করার জন্য। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আবার আমি পাহাড়ি বাতাসও চেয়েছিলাম। টু ব্লো আউট, দূর করতে, উড়িয়ে দিতে, দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং ইন দ্য সাবট্রপিক্স, এই উপক্রান্তীয় অঞ্চল থেকে দীর্ঘদিনের যে ম্যালেরিয়া, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পাহাড়ি বায়ুও চেয়েছিলাম। আই ওয়াজ হোমসিক টু, হোমসিক মানে হলো বাড়ির প্রতি মানুষের যে কাতরতা, সেটাকে বলা হয় হোমসিক। ঠিক আছে, তো আমি এই বাড়ির জন্য খুব গৃহ কাতর ছিলাম। গৃহ কাতর, হোমসিক মানে হলো গৃহ কাতর ছিলাম। কেন? ফর দ্য ম্যাপলস অফ ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, অক্টোবরের যে অগ্নিঝরা ম্যাপলের পাতা, তোমরা ম্যাপল পাতা চেনো হয়তো বা, ম্যাপল পাতাটা হলো অক্টোবর মাসে পেকে লাল হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয়েছে ফ্লেমিং, আগুনের মতো, ম্যাপলস ইন অক্টোবর মাসে। এটার জন্য আমি খুব হোমসিক ছিলাম। অ্যান্ড ফর কর্ন শক্স, এবং ভুট্টার গাদা, হ্যাঁ ভুট্টার গাদার জন্য আমি বা ভুট্টার আটি যাকে বলা হয় এর জন্য। পামকিন্স, পামকিন্স মানে জানো তোমরা কুমড়া। অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট, এবং কালো আখরোট ট্রিজ, এইগুলোর জন্য আমি খুব গৃহ কাতর ছিলাম, এইগুলোকে আমি খুব মিস করেছিলাম। আই ফাউন্ড দেম অল লিভিং, আর আমি সবগুলোই পেয়েছিলাম লিভিং ইন এ কেবিন, একটা কেবিনে বাস করে। দ্যাট বিলংস টু দ্য অরফানেজ, মানে এই এতিমখানার একটা কেবিন আমি নিয়েছিলাম, সেই কেবিনে থেকেই আমি সবগুলোই পেয়েছিলাম এখানে। হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, আর এই কেবিনটা কোথায় ছিল? ওই যে এতিমখানায় গিয়েছিল, এই এতিমখানার মানে যে ফার্ম ছিল, কৃষি জমি ছিল, সেখান থেকে হাফ কিলোমিটার দূরে ছিল এই লেখিকার কেবিন। হোয়েন আই টুক দ্য কেবিন, আমি যখন এই কেবিনটা ভাড়া নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয় অর ম্যান টু কাম, আমি বলেছিলাম একটা ছেলে অথবা একটা প্রাপ্তবয়স্ক পুরুষকে আসতে। অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস, এবং আমার রুমের যে ফায়ার প্লেস আছে, তোমরা জানো শীত প্রধান দেশে ওয়ালের একটা অংশে তোমার কাঠ জ্বালিয়ে রুমটা গরম রাখা হয়, ওটাকে বলে ফায়ার প্লেস। তো ওই ফায়ার প্লেসের জন্য তো কাঠ কাটতে হবে, তো এটার জন্য একটা ছেলে বা একটা মানুষকে তিনি আসতে বলেছিলেন। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন, একদিন শেষ বিকালে আমি টাইপরাইটারে লেখালেখি করছিলাম। ওই লেখালেখি করার সময় আমি একটু মাথা উঁচু করে তাকালাম। আ লিটল স্টার্টলড, কিছুটা চমকে গিয়ে আমি তাকালাম। আ বয় স্টুড অ্যাট দ্য ডোর, দেখলাম দরজায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ মাই কম্পানিয়ন, পয়েন্টার ডগ বলতে হলো শিকারি কুকুর, হ্যাঁ, বা সঙ্গী। ঠিক আছে, তো আমি দেখলাম যে আমার সঙ্গী কুকুরটা, এই যে মাই কম্পানিয়ন, কম্পানিয়ন মানে কি সঙ্গী, তার পাশে ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশে দাঁড়িয়ে আছে।
অ্যান্ড হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, এবং এই কুকুর আমাকে সতর্ক করার জন্য বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, একটু ঘেউ ঘেউও করে নাই। সাধারণত কি হয়, কুকুর কোনো অপরিচিত লোককে দেখলে ঘেউ ঘেউ করে। তো লেখিকা অবাক হয়ে গেল যে আমার সঙ্গী, আমার যে কুকুর, সে তাকে দিয়ে একবার ঘেউ ঘেউ করে নাই আমাকে সতর্ক করার জন্য। দ্য বয় ওয়াজ প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত 12 years old, সম্ভবত তার বয়স ছিল 12, বাট আন্ডার সাইজড, কিন্তু বয়সের তুলনায় সে খাটো ছিল। হি ওর, পরেছিল ওভারঅলস পাজামা, অ্যান্ড এ শর্ট শার্ট, টর্ন শার্ট, টর্ন মানে ছেঁড়া, এবং একটা ছেঁড়া জামা পরেছিল। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, আর ছিল খালি পায়ে। এটা হলো তার পরিচয় দিচ্ছে, সে খালি পায়ে ছিল, ছেঁড়া জামা এবং পাজামা পরে। হি সেড, সে বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজই কিছু কাঠ কেটে দিতে পারি। ইউ, বাট ইউ আর স্মল, লেখিকা বলছে তুমি, কিন্তু তুমি তো ছোট। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হি সেড, সেই ছেলেটা বলল, কাঠ কাটার সময় আকার আকৃতি কোনো ব্যাপার না। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, আমাদের এখানে অনেক বড় বড় ছেলে আছে যারা ভালো কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড, এই চপ মানে কিন্তু কাটা, অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম, আমি অনেক দিন ধরে এই এতিমখানায় কাঠ কাটছি। ভেরি ওয়েল, ঠিক আছে। দেয়ারস দ্য অ্যাক্স, ওই কোড়াল আছে, হ্যাঁ দেয়ার ইজ দ্য অ্যাক্স, ওখানে কোড়াল আছে। গো অ্যাহেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কি করতে পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজিং দ্য ডোর, এরপর লেখিকা বলছে আমি দরজা বন্ধ করে আমি আমার কাজে ফিরে গেলাম। হি বিগান টু চপ, সে কাঠ কাটতে শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক, তার এই কাঠ কাটার শব্দটা ছিল খুব, মানে আঘাতগুলো ছিল ছন্দময়। ব্লো, তার এই আঘাতগুলো, ব্লোজ আঘাতগুলো ছিল রিদমিক, ছন্দময়, অ্যান্ড স্টেডি, এবং ছন্দের সাথে সাথে কী ছিল, খুব অবিচল, মানে একই রকম শব্দ। অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগটেন হিম, এবং খুব শীঘ্রই আমি তার কথা ভুলে গেলাম। বিষয়টা হয়েছে কি, কোনো শব্দ যদি একটা ছন্দময় হয় এবং নির্দিষ্ট সময় পর পর হয়, ওইটাকে আমরা ডিস্টার্ব ফিল করি না। দ্য সাউন্ড নো মোর অ্যান অফ অ্যান ইন্টারাপশন, আর ইন্টারাপশন মানে বাধা, এই শব্দটা আমার কাছে কোনো বাধা ছিল না। দেন আ কনসিস্টেড রেইন, যেন একটা রিমঝিম বৃষ্টির শব্দের মতো, এরকম ছিল, আমার কাছে কোনো ঝামেলা বা বাধার সমস্যা মনে হয়নি। আই সাপোজ, আমার মনে হয় অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, এক মানে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা এবং হাফ ঘন্টা মানে কি 1.5 ঘন্টা। অ্যান্ড আই হার্ড দ্য বয়েস স্টেপস অন দ্য কেবিন স্টোভ, এবং কেবিনের দরজায় আমি ওই ছেলের পায়ের আওয়াজ শুনতে পেলাম। দ্য বয় সেইড, আই হ্যাভ টু গো টু সাফার নাও, সাফার মানে রাতের খাবার, সে বলছে আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে। হি সেইড, সে বলল, আই ক্যান কাম এগেন টুমোরো, আমি আবার আগামীকাল আসতে পারি। আই সেড, লেখিকা বলছে, আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, বলল তুমি যতটুকু কাজ করেছো তো সেটার আমি পারিশ্রমিক এখন তোমাকে পরিশোধ করব। পে মানে পরিশোধ করা। থিঙ্কিং, এটা ভেবেছিলাম, আই শুড প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, হ্যাভ টু ইনসিস্ট, ইনসিস্ট মানে জোর দেওয়া, অন অ্যান ওল্ডার বয়, মানে উনি ভাবছিলেন হয়তো ভাই এই ছেলেকে দিয়ে কাজ হবে না, এতিমখানা কর্তৃপক্ষকে আমাকে আরও চাপ দিতে হবে যে আর বড় একটা ছেলে পাঠানোর জন্য। তো সে কতটুকু কাঠ কেটেছে, কতটুকু পারিশ্রমিক দেবে এটার জন্য, উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা একসাথে কেবিনের পিছনে গেলাম। অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, অ্যাস্টনিশিং মানে বিস্ময়কর, অ্যামাউন্ট মানে পরিমাণ, আর সলিড মানে নিরেট শক্ত, উড হ্যাড বিন কাট মানে বিস্ময়কর পরিমাণের নিরেট কাঠ কাটা হয়েছে। এটা দেখে লেখিকা বলছে, বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, আই সেইড, লেখিকা বলছে, আরে তুমি তো একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করেছো। দিস ইজ আ স্প্লেন্ডিড পাইল, এটা একটা বড় স্তূপ, স্প্লেন্ডিড মানে চমৎকার, আর পাইল মানে স্তূপ, এটা তো একটা বড় স্তূপ। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, বলছে আসলে এই প্রথম আমি তার দিকে ভালোভাবে তাকালাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ কর্ন শক্স, তার চুল ছিল ভুট্টার আটির মতো রং, তার চুলের রং ছিল ভুট্টার আটির মতো। অ্যান্ড হিজ আইস, তার চোখ ছিল ভেরি ডিরেক্ট, একেবারে দ্ব্যর্থহীন মানে স্পষ্ট। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, এটা ছিল অনেকটা পাহাড়ি আকাশের মতো। হোয়েন দ্য রেইন ইজ পেন্ডিং গ্রে, মানে যখন
উম, পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হওয়ার মতো অবস্থা থাকে, মানে পেন্ডিং, মানে যেখানে অপেক্ষারত আছে বৃষ্টি, এই সময় আকাশে যে রংটা হয় ওই রকম ধূসর ছিল তার চোখ। উইথ দ্য শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু। মিরাকুলাস মানে হলো অলৌকিক ধরনের, আর ব্লু মানে নীল, আবার তার ভিতরে অলৌকিক নীলাভ একটা ছায়া ছিল। আই গেভ হিম আ কোয়ার্টার। কোয়ার্টার মানে হলো 1/4 ভাগ, কিন্তু এটা হলো $1 4/1 ভাগ, যাকে বলা হয় 25 সেন্ট আমরা বলতে পারি, কারণ 100 সেন্টে $1, তার 1 কোয়ার্টার মানে 4/1 ভাগ মানে কত, 25 সেন্ট। ইউ মে কাম টুমোরো আফটারনুন, আই সেড। আমি তাকে বললাম ঠিক আছে, তুমি আবার আগামীকাল বিকালে আসতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন। সে একবার আমার দিকে তাকালো, আর একবার ওই যে কয়েনটা দিয়েছিলাম তার দিকে তাকালো। অ্যান্ড সিম মানে মনে হওয়া, টু ওয়ান্ট টু স্পিক, সে মনে হয় কিছু বলতে চেয়েছিল, বাট কুড নট, কিন্তু বলতে পারে নাই। অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং সে চলে গেল। তো এটা ছিল প্রথম প্যাসেজ। এই প্যাসেজ থেকে, জেরির গল্প থেকে, এ মাদার ইন ম্যানভিল থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো অ্যাট ডে লাইট থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এবং আমরা প্র্যাকটিস করলেও দেখবো যে কোথা থেকে কোন কোন প্রশ্ন এসেছে। পরের প্রশ্ন দেখো, অ্যাট ডে লাইট মানে দুপুরে। আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং। ওয়েক মানে জেগে ওঠা, আমি মানে, আর চপিং মানে কাট কাটা, সাউন্ড মানে শব্দ, কাট কাটা শব্দে আমার ঘুমটা অর্ধেক ভেঙে গিয়েছিল, মানে কিছুটা ভেঙে গিয়েছিল। এগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার, কিন্তু আবারও এই শব্দটা এত একটা গঠন বিন্যাস সুন্দর, একটা ছন্দময় ছিল যে আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি আবার ঘুমিয়ে গেলাম। হোয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং, আমি যখন সকালে, শীতের এই ঠান্ডা সকালে ঘুম থেকে উঠলাম, দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, আমি দেখলাম সে এসে কাঠ কেটে চলে গেছে। অ্যান্ড এ স্ট্যাক, গাদা, স্ট্যাক মানে গাদা, অফ কিন্ডলিং, কিন্ডলিং ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল। নিট মানে এখানে হলে হেলান দেওয়া, এগেনস্ট দ্য কেবিন ওয়াল, বাস আমি দেখলাম এক গাদা কাঠ, এই যে কিন্ডলিং মানে হলো আগুন জ্বালানোর উপকরণ। কিন্ডলিং বলতে মূলত ছোট ছোট সাইজের যে কাঠগুলো থাকে না, যেগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই, সেইগুলো। তো দেখলাম এক গাদা এই আগুন জ্বালানোর কাঠ কেবিনের ওয়ালে হেলান দেওয়া আছে। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে বিকালে স্কুল শেষ করে আসতো। অ্যান্ড ওয়ার্কড আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, এরপরে যতক্ষণ না এতিমখানায় ফিরে যাওয়ার সময় হয় ততক্ষণ সে কাজ করতো। হিজ নেম ওয়াজ জেরি। এবার শুরু হচ্ছে আসল কাহিনী। দেখো, আমাদের পরীক্ষা অনেক সময় এইখান থেকে দিয়ে দেয়, এই 3 লাইন বাদ দিয়ে এইখান থেকে দেয় হিজ নেম ওয়াজ জেরি, একই কথা, প্যাসেজ কিন্তু একই। হি হ্যাড বিন অ্যাট দ্য ওয়ারফানেজ সিন্স হি ওয়াজ 4, তার বয়স যখন 4 সেই সময় থেকেই সে এই এতিমখানায় আছে। আই কুড পিকচার হিম অ্যাট 4, তার দিকে তাকিয়ে আমি তার 4 বছর বয়সের ছবি আঁকতে পারি। উইথ দ্য সেম গ্রে ব্লু আইজ, সেই একই ধূসর নীলাভ চোখ। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং সেই একই স্বাধীনতা। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, আচ্ছা না, তার জন্য যে শব্দটা আমার কাছে উপযুক্ত মনে হয় সেটা হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হলো সততা বলা যায়, সাধুতা বলা যায়। ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যা পড়ব যে ইন্টিগ্রিটিটা কি। তো ইট ইজ বেডেড অন কারেজ, আর এই ইন্টিগ্রিটিটা মানে কারেজ মানে সাহস, সাহসের উপরে ভিত্তি করে বেড়ে ওঠে। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, এটা সাহসের সাথে বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এটা সৎ, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু এটা সততা চাইতেও বেশি কিছু। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক অন ডে, এই কাটতে কাটতে একদিন কোড়ালের হাতলটা ভেঙে গেল। জেরি সেড, জেরি বলল, দ্য উড শপ অ্যাট দ্য ওয়ারফানেজ উড রিপেয়ার ইট, এতিমখানায় যে উড শপ আছে সেখান থেকে এটা সে মেরামত করে নিয়ে আসবে। রিপেয়ার মানে কি, ঠিক করা, মেরামত করা। তো লেখিকা বলছে আই ব্রট মানি টু পে ফর দ্য জব, তো এই কাজের জন্য, ঠিক করার জন্য আমি টাকা নিয়ে আসলাম। বাট হি রিফিউজড ইট, সে এটা নিতে অস্বীকৃতি জানালো, সে টাকাটা ফেরত দিয়ে দিল। সে কি বলেছে, আই উইল পে ফর ইট, হি সেইড, সে বলল এটার জন্য আমি টাকা দেব। আই ব্রোক ইট, এটা তো আমি ভেঙেছি। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস, আমি কুড়ালটা অসতর্কভাবে চালিয়েছিলাম, এই জন্য ভেঙেছে। পরে লেখিকা তাকে বোঝানোর জন্য বলছে,
বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, কিন্তু কোনো ব্যক্তি সবসময় সঠিকভাবে আঘাত করতে পারে না। এটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব বাস্তব একটা কথা। আমরা যতই সতর্ক থাকি আমাদের ভুল হইতেই পারে, আমরা সবসময় কিন্তু অ্যাকুরেটলি হিট করতে পারি না। আই টোল্ড হিম, লেখিকা বলছে আমি তাকে বললাম, দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। লেখিকা আরও বলছে আসলে ওই কোড়ালের হাতলের কাঠেই সমস্যা ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, অর্থাৎ যে লোকের কাছ থেকে কোড়ালটা কিনেছি আমি তাকে দেখে নেব বা তার সাথে আমি দেখা করব, তাকে আমি বলবো। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, এত খুশির পরে জেরি সে টাকাটা নিতে রাজি হলো। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, সে আসলে সে এতক্ষণেও তার অসতর্কতাকেই দায়ী করেছিল, কেয়ারলেসনেস তার অসতর্কতা, আর সেটাকে সে দায়ী করেছিল। এরপরে দেখো, হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একটা স্বাধীন চেতা ব্যক্তি, ফ্রি উইল এজেন্ট স্বাধীন চেতা ব্যক্তি। অ্যান্ড হি সোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, সে মানে সতর্কভাবে কাজ করতে পছন্দ করতো। অ্যান্ড ইফ হি ফেইল্ড, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, সে কোনো অজুহাত ছাড়াই সে তার দায় স্বীকার করে নিত। সাবটারফিউজ মানে হলো অজুহাত, হ্যাঁ, আর রেসপন্সিবিলিটি মানে দায় বা দায়িত্ব নিয়ে নিত। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে ওইটার পাশাপাশি আমার জন্য কম গুরুত্বপূর্ণ কাজও করতো। আননেসেসারি মানে হলো গুরুত্বহীন, কম গুরুত্বপূর্ণ কাজও করতো। দ্য গ্রেসিয়াস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যেই মহান কাজ, গ্রেসিয়াস থিং মহান কাজ, গ্রেসিয়াস মহান জিনিসগুলো আমরা মহান হৃদয়ের মানুষের দ্বারা করতে দেখি, মানে যে কাজগুলো করতো এই কাজগুলো আমরা মহান ব্যক্তিদের দ্বারা করতে দেখি। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, আরে এই কাজগুলো করার জন্য কোনো প্রশিক্ষণ এই কাজগুলো শেখাইতে পারে না। কেন? ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, কারণ এই কাজগুলো তাৎক্ষণিকভাবে করতে হয়। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, প্রেডিকেটেড মানে হলো পূর্ব নির্ধারিত, আর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। মানে বিষয়টা কী হলো জানো, মানে জেরি যে কাজগুলো করতো এই এগুলো হলো মহান ব্যক্তিদের কাজ করতো, আর এই কাজগুলো কোনো ট্রেনিং তাকে শেখাইতে পারে না। কারণ কি, এই কাজগুলো হঠাৎ করেই করতে হয়, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমাকে এই কাজ করতে হয়। মনে করো তুমি যাচ্ছ, হঠাৎ করে দেখলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তোমাকে আর তোমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নাই যে এই মুহূর্তে আমার কী করা উচিত, আমি কি ভিডিও করব, নাকি তাকে আমি হেল্প করব, নাকি ফেসবুকে পোস্ট দেবো বা লাইভ করে লোককে বলো শেয়ার করতে। এই যে এই জিনিসগুলো কোনো তোমার ট্রেনিং নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, তো হঠাৎ এই কাজগুলো করতে হয়। তখন মহৎ হৃদয় যে কাজগুলো মানুষ করে সেটাই জেরি ওই ধরনের কাজই করতো। এখানে কয়েকটা উদাহরণ দেখো। হি ফাউন্ড আ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস, ওই যে ফায়ার প্লেস বলেছিলাম তার পাশে একটা কাবি হোল ছিল, একটা গর্ত ছিল, হ্যাঁ, ওইখানে সে একটা গর্ত দেখেছিল। দ্যাট আই হ্যাড নট নোটিসড, যেটা আমি এখনও খেয়াল করি নাই। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সে ওইখানে সে তার নিজের ইচ্ছাই, অফ হিজ ওন অ্যাকর্ড তার নিজের ইচ্ছাই, হি পুট কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম উড, সেখানে ওই সে ছোটো ছোটো জ্বালানি কাঠ বা মাঝারি সাইজের কাঠগুলো রেখে দিয়েছিল। কেন রেখেছিল? সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়ালস রেডি, যাতে সবসময় আমি শুষ্ক জ্বালানি কাঠ প্রস্তুত অবস্থায় পাই। ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ করে যদি বৃষ্টির আবহাওয়া হয় তখনও যেন আমি এই শুকনা কাঠ রেডি পাই, এজন্য ওইখানে সেভ করে রেখে দিয়েছে। আবার একটা উদাহরণ দিচ্ছে, আই স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, এই কেবিনে যাওয়ার পথে উল্টাপাল্টা হাঁটার কারণে একটা পাথর একটু লুজ হয়ে গিয়েছিল, ঢিলা হয়ে গিয়েছিল। হি ডাগ আর ডিফার হোল, সে ওই জায়গায় আরও একটু গর্তটা গভীর করে গর্ত করেছিল। অ্যান্ড স্টেডিড ইট, এবং ওটাকে স্থির করে দিয়েছিল। অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সে আসতো না, সুতরাং তার কিন্তু দরকার ছিল না পাথরটা ঠিক করার। সে আসতো ওই পাহাড়ের ঢাল দিয়ে, একটা শর্টকাট দিয়ে সে আসতো। আই ফাউন্ড দ্যাট হোয়েন আই ট্রাইড টু রিটার্ন হিজ থটফুলনেস উইথ সাচ থিংস, আচ্ছা আমি দেখলাম যখন তার এইসব চিন্তার জন্য আমি কোনো রিটার্ন, এই রিটার্ন মানে পুরস্কার দেওয়ার চেষ্টা করেছিলাম,
উইথ সাচ থিংস অ্যাজ ক্যান্ডি অর অ্যাপেলস, বিভিন্ন ক্যান্ডি বা অ্যাপল দিতে চেয়েছিলাম, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে নির্বাক হয়ে থাকতো। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন, হয়তো বা তার ভাবটা ছিল ধন্যবাদ দেওয়ার, অফ ফর হুইচ হি হ্যাড নো ইউজ, যার জন্য তার কোনো প্রয়োজন ছিল না। ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, কারণ তার এই যে নম্রতা, এটা ছিল তার সহজাত, মানে জন্মগত তার স্বভাব ছিল। হি ওয়ানলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, সে আমার দিকে তাকাইতো আর এই পুরস্কারের দিকে তাকাইতো। অ্যান্ড এ কার্টেন লিফটেড, এরপর আমাদের মাঝ থেকে একটা পর্দা উঠে যেত। সো দ্যাট আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ, এরপর তার চোখের গভীরে, স্পষ্ট মানে পরিষ্কার গভীরে আমি দেখতে পেতাম। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, সেই চোখের গভীরে কী ছিল? কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। অ্যান্ড অ্যাফেকশন, স্নেহ। সফট ওভার দ্য ফির্ম গ্রানাইট অফ হিস ক্যারেক্টার, গ্রানাইট মানে হলো শক্ত, গ্রানাইট একটা পাথর, শক্ত পাথর, সেই শক্ত মানে তার যে শক্ত দৃঢ় চরিত্রের উপরে এই কোমল গুণগুলো সেখানে রাখা ছিল। তো এই ছিল প্যাসেজের আলোচনা। আমরা এখন এই প্যাসেজের এমসিকিউ দেখব। তো দেখো, প্রথমে আসছে হলো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরফানেজ, অরফানেজ মানে এতিমখানা, এর সঠিক সিনোনিম হবে হলো অ্যাসাইলাম, ঠিক আছে, অ্যাসাইলাম। কম্পানিয়ন মানে সঙ্গী, তো এখান থেকে স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, এনিমি শত্রু, পয়েন্টার ডগ মানে শিকারী কুকুর, কিন্তু হবে হলো কমরেড, এই কমরেড মানে হলো সঙ্গী। এইখানের প্রেক্ষিতে কম্পানিয়ন মানে হলো কমরেড। ময়মনসিংহ বোর্ড 25-এ যে এমসিকিউ আসছিল, দ্য বয় ওয়াজ ড্যাশ 12 ইয়ার্স ওল্ড, ওই ছেলের বয়স ছিল ড্যাশ 12 বছর, তো তার বয়স ছিল কিন্তু প্রায় 12 বছর, লেখিকা অনুমান করেছিল। তো এই অ্যাপ্রক্সিমেটলি মানে হলো প্রায়, প্রায়, হ্যাঁ। তাহলে এটা অ্যান্সার হলো জেরি ওয়াজ ড্যাশ, এখানে যা আছে তার ভিতরে হবে আন্ডার সাইজড, আমরা বলেছিলাম যে জেরি তার বয়সের তুলনায় খাটো ছিল। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, হেয়ার দ্য ওয়ার্ড দেয়ার, এই যে এই বাক্যের দেয়ার, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো একটা অ্যাডভার্ব, কারণ দেয়ার দ্বারা স্থান বোঝানো হয়েছে। অ্যাডভার্ব কারা? যেটা দ্বারা কোনো স্থান বোঝায়, সময় বোঝায় বা কাজের ধরন বোঝায়, সেটা হলো অ্যাডভার্ব। হোয়াই ডিড দ্য অথরেস ওয়ান্ট আইসোলেশন, অথরেস মানে লেখিকা, এই লেখিকা কেন জনবিচ্ছিন্ন পরিবেশ চেয়েছিল? ওই যে কিছু ডিফিকাল্ট রাইটিংয়ের জন্য প্যাসেজে ছিল। আফটার টেকিং দ্য কেবিন দ্য অথরেস ড্যাশ এ বয় টু চপ উড, এই কেবিন নেওয়ার পরে লেখিকা কাঠ কাটার জন্য একটা ছেলেকে কী করেছিল? রিকোয়ার্ড, প্রয়োজন হয়েছিল, রিকোয়ার্ড মানে হলো প্রয়োজন। দ্য কেবিন ওয়াজ ড্যাশ দ্য অরফানেজ, এই যে কেবিনটা এতিমখানার কোথায় ছিল? দূরে ছিল, ভিতরে ছিল, পিছনে ছিল, ক্লোজ টু মানে নিকটেই ছিল, কেবিনটা ছিল এতিমখানার নিকটেই। দ্য ওয়ার্ড অ্যাস্টোনিশিং, অ্যাস্টোনিশিং মানে কি? অ্যাস্টাউন্ডিং, অ্যাস্টোনিশিং মানে বিস্ময়কর। এখানে অন্যান্য আরও অ্যান্সার কিন্তু থাকতে পারে, কিন্তু ময়মনসিংহ বোর্ড 25-এ এটাই দিয়েছিল, অ্যাস্টাউন্ডিং। ওকে, পরে দেখছি ময়মনসিংহ বোর্ডের আরও আছে, দেখো দ্য ওয়ার্ড রিদমিক মিনস, রিদমিক মানে কি? ছন্দময়। এই যে মেলোডিয়াস, মেলোডিয়াস মানে সুরযুক্ত। স্টার্টলড, স্টার্টলড মানে বিস্মিত হওয়া। অ্যাস্টোনিশড বিস্মিত হওয়া। দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে ওখানে ছিল চমৎকার, কিন্তু এই প্যাসেজে স্প্লেন্ডিড মানে বোঝাচ্ছিল অনেক, প্রচুর, এই যে ম্যাসিভ, ম্যাসিভ মানে অনেক। হোমসিক, হোমসিক মানে বলেছিলাম গৃহ কাতর, যে লঙ্গিং ফর হোম, এই লং মানে কিন্তু দীর্ঘ না, এই লং মানে আকাঙ্ক্ষা করা, ফর হোম মানে বাড়ির জন্য আকাঙ্ক্ষা করা। তারপরে দেখো দ্য অরফানেজ হাফ এ মাইল বিয়ন্ড দ্য ফার, এই যে বিয়ন্ড, বিয়ন্ডটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো প্রেপোজিশন, এটা হলো প্রেপোজিশন। পরে দেখো প্যাসেজ টু, প্যাসেজ টু মানে বুঝেছো ওই যে অ্যাট ডে লাইট থেকে যেটা শুরু হয়েছে, সেটা থেকে দেখো ঢাকা বোর্ড 25-এ এসেছিলো, শুধু তাই না, এটা যশোর বোর্ড 24-এও এসেছিলো, আমরা সবই দেখাবো ইনশাল্লাহ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ হিজ ওন অ্যাকর্ড ইন্ডিকেট, এই অফ হিজ ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছার মানে কি? উইলিংলি, স্বেচ্ছায়। সাবটারফিউজ, সাবটারফিউজ মানে আমরা বলেছিলাম হলো অজুহাত। এই যে ডিসেপশন, ডিসেপশন মানে হলো ছলনা, অজুহাত, এইগুলা। জেরি ওয়ান্টেড টু গেট দ্য অ্যাক্স হ্যান্ডেল, জেরি অ্যাক্স হ্যান্ডেলটা কী করতে চেয়েছিল? কোড়ালের হাতলটা কী করতে চেয়েছিল? ফিক্সড,
হ্যাঁ, এখানে রিপেয়ার্ড হইলে হয়তো, কিন্তু এটা আছে রিপেয়ার, প্রেজেন্টে আছে, এই জন্য হবে না, না হলে রিপেয়ারও হতো। ঠিক আছে, গেটের পরে ভার্বের ভিতরি হয়, এজন্য মানে পাস্ট ফর্ম মানে ভিতরি হবে, রিপেয়ার হবে না, রিপেয়ার্ড হলে রিপেয়ার্ডই হতো। জেরি সোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক বিকজ অফ হিজ, জেরি তা মানে সতর্কমূলক কাজ করতে পছন্দ করতো, কিসের কারণে? রেসপন্সিবিলিটি, তার দায়িত্বের কারণে। আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েলস অফ হিজ আইজ, হোয়াট ডিড দ্য রাইটার সি, তার চোখের গভীরে আমি দেখেছিলাম, লেখিকা কি দেখেছিল? এই যে সরি, এটা অ্যান্সার ভুল আছে, এটা হলে গ্রেটফুলনেস হবে, স্টেডিনেস না, এটা মিস্টেক হয়েছে, কি হবে? গ্রেটফুলনেস হবে। কাবিহোল মিন্স, কাবিহোল মানে কি, যে পড়িয়েছিলাম আমরা কাবিহোল, কাবিহোল মানে স্মল এনক্লোজড স্পেস, মানে ছোট্ট একটা ফাঁকা জায়গা, ছোট্ট একটা ফাঁকা জায়গা। দ্য অথর, এই অথর মানে লেখিকা, যেটাই হলো অথরেস বা অথর, অথর মানে লেখক আর অথরেস মানে লেখিকা। ওয়াজ হাফ অ্যাওয়াকেন্ড বাই দ্য, তার ঘুমটা কিছুটা ভেঙে গিয়েছিল কিসের জন্য? সাউন্ড অফ কাটিং উড, কাঠ কাটার শব্দে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি ইন দ্য প্যাসেজ মিনস, এই প্যাসেজে ইন্টিগ্রিটি মানে কি? আপরাইটনেস, এই আপরাইটনেস মানে হলো যে সাধুতা বা সততা, এইগুলাই। জেরি হ্যাড বিন অ্যাট দ্য ওয়ারফানেজ, জেরি এতিমখানায় আছে কত বছর থেকে? 4 ইয়ার, 4 বছর বয়স থেকে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেভ ইন দ্য প্যাসেজ মিন, গ্রেভ মানে কি? এই গ্রেভ মানে হলো ডিপ, গভীর। হোয়াট ইমপ্রেসড দ্য রাইটার, কোন জিনিসটা লেখিকাকে আকর্ষণ করেছিল বা মুগ্ধ করেছিল? জের ইজ সেন্স অফ ইন্টিগ্রিটি, তার এই যে সাধুতা বা সততার যে জ্ঞান, এই জিনিসটাই তাকে মুগ্ধ করেছিল। হোয়াট টাইপ অফ অ্যাটিটিউড ডিড জেরি শো হোয়েন হি গট এ গিফট ফ্রম দ্য রাইটার, রাইটারের কাছ থেকে গিফট পেয়ে তার অ্যাটিটিউডটা কেমন ছিল? সাইলেন্ট, সে কিন্তু চুপ ছিল, একবার লেখিকার দিকে তাকাইতো, একবার গিফটের দিকে তাকাইতো। এমসিকিউ আমরা শেষে চলে এসেছি। হি ওয়াজ আ ফ্রি উইল এজেন্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্রি উইল মিন, এই ফ্রি উইল মানে কি? অটোনমি, এই অটোনমি মানে হলো স্বেচ্ছায়, হ্যাঁ, মানে স্বেচ্ছাচারী, আমরা বলি না অটোনমাস, হ্যাঁ, মানে নিজের উপরে যে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে, অটোনমি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ, এটা আগেও একবার এসেছিল, সাবটারফিউজ মানে হলো এক্সকিউজ, অজুহাত, এক্সকিউজ মানে অজুহাত। কেয়ারলেস, কেয়ারলেস মানে কি? হিডলেস, মানে অসতর্ক। গ্র্যাটিটিউড মানে কি? কৃতজ্ঞতা। থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতা। অ্যাফেকশন হলো এর বিপরীত, অ্যাফেকশন মানে স্নেহ, মমতা, এর বিপরীত হলো অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে হলো বিদ্বেষ, শত্রুতা। ও সরি, আরও এমসিকিউ আছে কয়েকটা, জহর বোর্ড 24-এর, সেটা গ্রেসিয়াস মানে হলো মহৎ, কার্টিয়াস, কার্টিয়াস মানে হলো মহৎ, যাদের আচরণ ভালো, মহান ব্যক্তি তারা। রিফিউজ, রিফিউজ মানে কি? ডিনাই করা, প্রত্যাখ্যান করা। হোয়াট ইজ ইন্টিগ্রিটি, প্যাসেজে ছিল ইট ইজ মোর দ্যান অনেস্টি, সততা চাইতেও বেশি কিছু। গ্রানাইট, গ্রানাইট মানে কি? ফির্ম, শক্ত, দৃঢ়। ওকে, তো এবার দেখো আমরা দেখছি সামারি, সামারি বরিশাল বোর্ড 24-এ এটা এসেছিলো, এটি এসেছিলো প্রথম প্যাসেজ থেকে, প্রথম বুঝেছি তো মনে হয় আমরা, এই যে দ্য ওয়ারফানেস, এটা থেকে এই পর্যন্ত অল্প একটু দিয়েছিল, ছোট দিয়েছিল, আই ক্যান সব সামুড টুডে, এই পর্যন্ত এসেছিলো। তো এটা সামারি আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, নিজের মতো করেও লিখতে পারো। হ্যাঁ, এরপরে দেখো দুইটা ফ্লো চার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আর ঢাকা বোর্ড 23-এ এটা এসেছিলো, সেটা জেরিস এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার, জেরির যে অসাধারণ চরিত্র, মানে তার চারিত্রিক বিষয়গুলো নিয়ে এটা এসেছিল। ঠিক আছে, তো এটা কিন্তু প্রথম প্যাসেজ থেকে এসেছিল। কোন প্যাসেজ থেকে? প্রথম প্যাসেজ, প্রথম প্যাসেজ আশা করি তোমরা বুঝেছো। তো একটা দিয়েছিল কি, এ বয় অফ ইন্টিগ্রিটি, এ বয় অফ ইন্টিগ্রিটি, সে ছিল একটা সৎ ছেলে। তারপর তার আর কী কী গুণ ছিল? ব্রেভারি গুণ ছিল না, সে ছিল ব্রেভ, মোর দ্যান ব্রেভ ছিল না, এই যে ব্রেভারি। সে ছিল অনেস্ট বাট মোর দ্যান অনেস্টি, এই যে অনেস্টি। তারপর সে ছিল সিনসিয়ারিটি ছিল, তারপর রেসপন্সিবিলিটি ছিল, ছিল না প্যাসেজে? তারপরে গ্রেসিয়াসনেস, ওই যে আমরা বলেছিলাম যে কাজগুলো মহৎ হৃদয়ের ব্যক্তিগুলো করতে পারে, সেই গ্রেসিয়াসনেস। আরেকটা ফ্লোচার্ট দেখি আমরা, এটা অনেকগুলো কলেজে টেস্ট পেপারে এসেছে। সেটা হলো হাউ, কীভাবে জেরি কুড মেনটেন হিজ ইন্টিগ্রিটি, সে তার এই সততা কীভাবে বজায় রাখতো।
তো একটা ছিল হলো ফ্রিডম লাভিং, এখানে কী ছিল, ফ্রিডম লাভিং, তো সে ছিল স্বাধীন চেতা অথবা ফ্রি উইল এজেন্ট, এটাও হইতে পারে, ঠিক আছে, ফ্রি উইল এজেন্ট। এখন বাকি অ্যান্সারগুলো দেখো আমরা লিখেছি, মানে সে কীভাবে তার সততা বজায় রেখেছিল। এই যে থিঙ্কিং হিমসেলফ রেসপন্সিবল ফর ব্রেকিং দ্য অ্যাক্স হ্যান্ডেল, ওই যে কুড়ালের হ্যান্ডেলটা ভাঙার জন্য নিজেকে দায়ী করেছিল। উইলিং টু পে ফর ইটস রিপেয়ার, ওটা মেরামত করার জন্য নিজেই টাকা দিতে চেয়েছিল। সততাটা এইভাবে বজায় রেখেছিল। অসৎ লোক হলে কী করতো, নিজে ভেঙে বলতো যে কুড়ালের সমস্যা ছিল, টাকা দেন, ঠিক করে নিয়ে আসে, কিন্তু সে নিজের দায়িত্ব নিয়েই সততা কীভাবে বজায় রেখেছে দেখো। টেকিং রেসপন্সিবিলিটি উইদাউট এনি এক্সকিউজ, কোনো অজুহাত না দিয়েই সে তার দায়টা স্বীকার করে নিত। টেকিং মানি আফটার বিং কনভিন্সড, কিন্তু তাকে যদি কনভিন্স করা হয় তারপরে সে টাকা নিত। বিং আ ফ্রি উইল এজেন্ট, এবং সে ছিল একটা স্বাধীন চেতা মানুষ। তো এইগুলো তোমাদের প্যাসেজে কিন্তু দেওয়া আছে, আমি এগুলো সলভ করে দিলাম। এই দুটোর ফ্লোচার্ট পড়লেই ইনশাল্লাহ আশা করি তোমরা কমন পাবে। এরপরে হলো কোশ্চেন, আনসারিং কোশ্চেন, আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো অনেকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, এর মানে কি? কাঠ কাটার সময় আকার আকৃতি কোনো ব্যাপার না, এর মানে কি? ময়মনসিংহ বোর্ড 25-এ এসেছে। দিস ইমপ্লাইজ দ্যাট, এর অর্থ হলো ফিজিক্যাল স্ট্রাকচার ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান স্কিল, টেকনিক অ্যান্ড ডিটারমিনেশন। বলছে দক্ষতা, টেকনিক এবং সংকল্পের চাইতে শারীরিক আকার আকৃতি কম গুরুত্বপূর্ণ। জেরি মে হ্যাভ বিন স্মল, জেরি ছোট হইতে পারে, বাট হিজ এফিসিয়েন্সি, তার দক্ষতা, উইথ দ্য অ্যাক্স, এই কুড়ালের সাথে তার দক্ষতা, প্রুভড দ্যাট ক্যারেক্টার অ্যান্ড ইফোর্ট ডিফাইন ক্যাপাবিলিটি, যে প্রচেষ্টা এবং চরিত্রই তার যোগ্যতাকে সংজ্ঞায়িত করতে পারে। এটা তুমি অন্যভাবে লিখতে পারো যে আকার আকৃতি সব কিছু না, দক্ষতা, টেকনিক এগুলো একটা কাজকে সফল করতে পারে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর স্টার্টলড, এটা আমি আর বলছি না, যে লেখিকা কি দেখে মানে বিস্মিত হয়েছিল, স্টার্টলড হয়েছিল। ওই যে তোমরা দেখেছো যে ছোট একটা ছেলে হওয়ার পরেও অনেকগুলো কাঠ কেটেছিল, যেটা লেখিকা এক্সপেক্ট করে নাই, শি হ্যাড নট এক্সপেক্টেড। আচ্ছা, হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু দ্য ক্যারোলাইনা মাউন্টেন, কেন গিয়েছিল? প্যাসেজে হুবহু আছে যে কোয়াইট আইসোলেটেড প্লেস ছিল, কারণ সে একটা কিছু কমপ্লিকেটেড লেখার জন্য। ডেসক্রাইব দ্য কেবিন ইন হুইচ দ্য ন্যারেটর স্টেট, যে কেবিনে লেখিকা ছিল তার একটা বর্ণনা দাও। দ্য কেবিন ওয়াজ লোকেটেড অ্যাট এ হাই অ্যালটিটিউড, তুমি হাই মাউন্টেন দিতে পারো, উঁচু জায়গায় অবস্থিত ছিল। আইসোলেটেড, জনবিচ্ছিন্ন ছিল। অ্যান্ড সারাউন্ডেড বাই নেচার, প্রকৃতি দ্বারা ঘেরা ছিল। ইট ওয়াজ সিম্পল, কোয়াইট অ্যান্ড প্রোভাইডেড দ্য আইসোলেশন দ্য ন্যারেটর নিডেড ফর হার ওয়ার্ক। আর সবচেয়ে বড় কথা হলো লেখিকা যে জনবিচ্ছিন্নতা চেয়েছিল, শান্ত পরিবেশ চেয়েছিল, সব কিছুই এখানে ছিল। হাউ ডিড জেরি চপ উড, জেরি কীভাবে কাঠ কাটতো? জেরি চপড উড উইথ রিদমিক প্রিসিশন অ্যান্ড গ্রেট স্কিল, সে ছন্দময় তালে তালে কাটতো এবং তার মানে বড় দক্ষতার সাথে কাটতো। হি ডিডেন্ট জাস্ট হ্যাক অ্যাট ইট, হি ইউজড দ্য ওয়েট অফ দ্য অ্যাক্স অ্যান্ড হিজ টেকনিক্যাল অ্যাবিলিটি টু প্রডিউস ক্লিন ইউনিফর্ম পিসেস অফ দ্য ফায়ারউড। তুমি এটা তোমার মতো করে লিখতে পারো, আমি এটা বেশ অ্যাডভান্সভাবে লেখার চেষ্টা করেছি, স্ট্যান্ডার্ডভাবে, যে সে কুড়ালের ওজনটা এমন টেকনিক্যালিভাবে সে কাটতো যাতে কাঠের সাইজগুলো সমান, একটা সুন্দর সুন্দর পিস হয়, হ্যাঁ, এইভাবে সে কাঠগুলো কাটতো, এবং তার কাঠ কাটার শব্দগুলো ছিল খুব রিদমিক ছিল, এবং এটা কারোর কোনো ডিস্টারবেন্স বা ইন্টারাপশন সৃষ্টি হয় নাই। হোয়াই ওয়াজ দ্য অথরেস ইমপ্রেসড উইথ জেরি, এটা দেখো ঢাকা বোর্ড 25-এ এসেছে, যশোর বোর্ড 24-এ এসেছে। এই অথরেস কেন জেরির প্রতি মুগ্ধ হয়েছিল? তো বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে, রেসপন্সিবিলিটি, দায়িত্বের কারণে, অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার, এবং দৃঢ় চরিত্রের কারণে। দো হি ওয়াজ পুয়ার অ্যান্ড অরফান্ড, যদি সে গরিব এবং এতিম ছিল, হি ওয়াজ সিনসিয়ার অ্যান্ড হার্ডওয়ার্কিং, সে ছিল খুব আগ্রহী এবং কঠোর পরিশ্রমী। হোয়াট আননেসেসারি, হ্যাঁ এটা আমাদের পড়ানোর দরকার নেই, যে কী কী অগুরুত্বপূর্ণ কাজগুলো করতো। তো এগুলো আরও আছে, এখানে আমি জাস্ট একটা লিখেছি, ওই যে পাথর ঠিক করে দিয়েছিল, এটা আমরা লিখতে পারি। তারপরে যে কাঠ রেখে দিয়েছিল কাবি হলে, সেগুলো লিখতে পারি। হুবহু প্যাসেজ থেকেও লিখতে পারবা তোমরা ইনশাল্লাহ। হাউ উড জেরি ইউজুয়ালি রিয়াক্ট আফটার গেটিং গিফটস ফ্রম দ্য অথরেজ, গিফট পাওয়ার পর সে কী করতো? এই যে রিমেইন সাইলেন্ট অ্যান্ড কাম, সে নিশ্চুপ
এবং শান্ত হয়ে থাকতো। হি অ্যাকসেপ্টেড দ্য গিফটস উইথ কোয়াইট গ্র্যাটিটিউড, সে খুব কৃতজ্ঞতার সাথে গিফটগুলো গ্রহণ করতো। ইনস্টেড অফ শোয়িং এক্সাইটমেন্ট, কোনো উত্তেজনা মানে প্রদর্শন না করেই। হোয়াই ডিড জেরি রিফিউজ টু টেক মানি ফ্রম দ্য অথরিটিস টু রিপেয়ার দ্য অ্যাক্স হ্যান্ডেল? হাতুড়ি ঠিক করার টাকা কেন নিতে চাই নাই? বিকজ হি থট ব্রেকিং দ্য অ্যাক্স হ্যান্ডেল ওয়াজ হিজ ওন ফল্ট, সে ভেবেছিল হাতলটা ভাঙা আমারই দোষ। হি ওয়ান্টেড টু রিপেয়ার ইট অ্যাট হিজ ওন এক্সপেন্স, এক্সপেন্স মানে খরচ, নিজের খরচে এটা ঠিক করতে চেয়েছিল। ডু ইউ লাইক দ্য পার্সোনালিটি অফ জেরি? হোয়াই? জেরির ব্যক্তিত্বকে তুমি পছন্দ করলে কেন? ইয়েস, আই লাইক দ্য পার্সোনালিটি অফ জেরি, আমি জেরির পার্সোনালিটি পছন্দ করি। হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল, রেসপন্সিবল ছিল অ্যান্ড সেলফ রেসপেক্টিং ছিল। হি ওয়াজ অলসো হার্ড ওয়ার্কিং অ্যান্ড সিনসিয়ার ইন হিজ ডিউটিস। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন আছে। এই যে গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এটার মানে কি? গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, দ্য ফ্রেজ, এই যে ফ্রেজটা গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার রেফার্স টু মানে অর্থ, দ্য ফির্মনেস, দৃঢ়তা, অ্যান্ড স্ট্রেংথ, শক্তি, অফ জেরিস ক্যারেক্টার, জেরির চরিত্রের শক্তি এবং দৃঢ়তা। ইট মিনস হি ওয়াজ মোরালি স্ট্রং, সে নৈতিকভাবে খুব দৃঢ় ছিল, অনেস্ট ছিল, অ্যান্ড ডিপেন্ডেবল ছিল, নির্ভরশীল ছিল, সৎ ছিল। ওকে, আর অফ হিজ ওন অ্যাকর্ড মানে কি? আমরা এমসিকিউতে দেখেছি জেরি ওয়াজ আ রেসপন্সিবল বয়, জেরি ছিল একটা দায়িত্বশীল ছেলে। হাউ ডু ইউ নো অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি? তুমি কীভাবে তার দায়িত্ব সম্পর্কে জানো? জেরি ওয়াজ রেসপন্সিবল, জেরি ছিল দায়িত্বশীল, বিকজ হি ডিড হিজ ওয়ার্ক কেয়ারফুলি অ্যান্ড সিনসিয়ারলি, সে তার কাজটা আন্তরিকতার সাথে এবং সতর্কতার সাথে করত। হি ইভেন রিফিউজড মানি ফর রিপেয়ারিং দ্য অ্যাক্স হ্যান্ডেল, এমনকি সে কুড়ালের হাতলটা ঠিক করতে টাকা নিতেও অস্বীকৃতি জানিয়েছিল, কারণ অ্যাজ হি ফেল্ট রেসপন্সিবল ফর ব্রেকিং ইট, কারণ এটা ভাঙার জন্য সে নিজেকেই দায়ী মনে করেছিল। তো এই ছিল আমাদের এই প্যাসেজের আলোচনা। আশা করি তোমরা বেনিফিটেড হয়েছো। এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবই আমি সলভ করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।